ধরুন সারি সারি প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ছুটে চলেছে ইসরায়েলের দিকে। ঠেকাতে পারবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? আর যদি তাই হয় তাহলে ঘোর অন্ধকার অপেক্ষা করছে ইসরায়েলের জন্য। পরিস্থিতি কি সেই দিকেই গড়াচ্ছে? কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? তেহরান থেকে শুরু করে ইয়েমেন টান টান যুদ্ধের সাজে প্রস্তুত। কি কারণে হঠাৎ এই উত্তেজনা? কোন রাজনৈতিক ঘটনা বা সামরিক ঘটনার ধারাবাহিকতা এটাকে এত তীব্র করে তুলেছে? ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি হঠাৎই ইসরায়েলকে উদ্দেশ্য করে জানিয়েছে তাদের পরিকল্পনা। এই পরিকল্পনা রাজনৈতিক উত্তেজনা, ভূ রাজনৈতিক মানচিত্রকে কিভাবে বদলে দিতে পারে চলুন জানা যাক। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ বলেছেন, ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছে ইয়েমেন। আল ফারাহ ভাষ্য, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটা শুধুই রাজনৈতিক রটনা নয়, বরং বাস্তবে হাতের তালুতে থাকা কৌশলগত পরিকল্পনা। আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে এমন একটি ঘোষণার মূল্য কতটা সময়ই সে নিশ্চয়তা দেবে। ইয়েমেন ঘোষণা করেছে যে কোনো আগ্রাসনের বিপরীতে তারা ভারী জবাব দিতে প্রস্তুত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে চলাচল করা ইসরায়েলি এবং তাদের সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে হুতিরা। দখলদারদের বিরুদ্ধে তাদের এই প্রতিরোধ সচল থাকবে যে কোনো মূল্যেই, এমনটাই আভাস দিচ্ছে এই সশস্ত্র গোষ্ঠীটি। তবে কি আগামী কয়েক সপ্তাহে কোনো বাস্তব সামরিক সংঘাত ঘটে যেতে পারে মধ্যপ্রাচ্যে, নাকি এটি কেবল কূটনৈতিক ও ছদ্ম হামলার পর্যায়ে সীমাবদ্ধ থাকবে? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। সাম্প্রতিক সময়ে হুথিদের ছোড়া মিসাইলে বেশ বেকায়দায় পড়তে হয় ইসরায়েলিদের। অবস্থা এমন বেগতিক হয় যে বহুবার দেশটির বিমান চলাচল ব্যবস্থা বন্ধ করতেও হয়। তবে হুথিদের দমানোর চেষ্টা ইসরায়েল যে করেনি তা নয়, তবে তাতেও কোনো লাভ হয়নি। যতই হুথিদের ওপর হামলা করা হোক, ততই যেন তাদের আক্রমণ আরও বাড়ে। তাই এই সময়ে এসে হুথিদের কাছ থেকে পাওয়া হুমকি ইসরায়েলিদের নিঃসন্দেহে দুশ্চিন্তায় ফেলবে, একথা বলাই যায়। ইরানের মাটি এখন সম্পূর্ণ নিরাপদ। হঠাৎ কেন এমন বক্তব্য এলো ইরানের পক্ষ থেকে? তবে কি যুদ্ধবিরতির এই অল্প সময়টিতেই ইরান পৌঁছে গেছে সেই সামরিক উচ্চতায় যেখান থেকে ইরানকে ছুঁতে পারবে না কেউ? সম্প্রতি আগের চেয়েও শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরির ঘোষণা দিয়েছে পারস্য উপসাগরীয় এই দেশ। ঠিক এরপরই এমন বক্তব্য ভাবিয়ে তুলছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। যে দেশের কাছে 60% পর্যন্ত বিশুদ্ধ শত শত কেজি ইউরেনিয়াম বিদ্যমান, তারা বিশ্বের কপালে ভাঁজ ফেলবে সেটা অস্বাভাবিক নয়। তবে এতে পশ্চিমাদের কি প্রতিক্রিয়া, চলুন জেনে আসি বিস্তারিত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, ইরানের মাটি এখন নিরাপদ। আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। এ সময় শত্রুকে সতর্ক করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন ঘটলে শত্রুপক্ষকে আরও কঠিন পরাজয় বরণ করতে হবে। 4 অক্টোবর কারাজে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জেনারেল নাইনি বলেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর চাপিয়ে দেয়া 12 দিনের যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র, যা যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ইসরায়েলি শাসন বাস্তবায়ন করে। ইরান একা ন্যাটো ও সেন্টকমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর শত্রুরা ভয়াবহ পরাজয় বরণ করে। 12 দিনের যুদ্ধ প্রমাণ করেছে যে আমেরিকান নেতারা বিশ্বাসের অযোগ্য। আলোচনার আড়ালে তারা পিঠে ছুরি মারতে চেয়েছিল, কিন্তু ইরানি জনগণ ঐক্যবদ্ধ ও সচেতন ছিল এবং সেটাই ইস্পাত ঢাল তৈরি করেছে। নাইনি সতর্ক করে বলেন, যুদ্ধের পর শত্রুরা এখন ইরানের জাতীয় ঐক্য নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। গত 13 জুন ইসরায়েল ইরানের ওপর আকস্মিক ও অপ্ররোচিত হামলা চালায়, যা 12 দিনের এক রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। এই যুদ্ধে অন্তত প্রায় 1000 খানেক ইরানি নিহত হন। এর মধ্যে সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রও যুদ্ধে যোগ দিয়ে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা ইরানের মতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন। নাইনি এ বিষয়ে বলেন, তারা আগের যুদ্ধ থেকে মিথ্যে বিজয়ের গল্প তৈরি করতে চায় এবং নতুন
নতুন যুদ্ধের ভয় সৃষ্টি করে জনগণের মনোবল, অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতাকে টার্গেট করছে। তবে এই যুদ্ধ থেকে ইরান শিখেছে কি করে নিজেদের আরও নিরাপদ করে তোলা যায়। এই আকস্মিক হামলার প্রত্যুত্তরে ইরানি বাহিনী ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোর কৌশলগত স্থাপনা এবং কাতারের আল উদেইদ ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি, তা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। অবশেষে 24 জুন ইরান তার সফল প্রতিশোধমূলক অভিযান সম্পন্ন করে আগ্রাসন বন্ধ করতে সক্ষম হয়। তবে কি জার্মানি এখন ইউরোপের নতুন সামরিক নেতৃত্ব হতে চাইছে? ইউক্রেনে দেখা যাচ্ছে নতুন এই যুদ্ধের ইঙ্গিত। এই মুহূর্তে জার্মানি কেন ইউক্রেনে আবারও পাঠালো ভয়ঙ্কর প্যাট্রিয়ট সিস্টেম? আর এই সময়েই বা কেন, যখন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন অস্ত্র পাঠানো বন্ধ রেখেছে? এমন নানা প্রশ্নে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তপ্ত আকাশে এবারও নতুন ঝড় তুলেছে জার্মানি। কয়েক মাস আগে প্রতিশ্রুতি দিয়েছিল জার্মানি, আর এবার সেটাই বাস্তব হলো। জার্মানির পাঠানো নতুন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পৌঁছে গেছে ইউক্রেনে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই নিশ্চিত করেছেন খবরটি। এই মার্কিন নির্মিত প্যাট্রিয়ট সিস্টেমগুলোকে বলা হয় আকাশের ঢাল। রাশিয়ার ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার বিরুদ্ধে এটি ইউক্রেনের সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা। গত রাতেও রাশিয়ার হামলায় ইউক্রেনের একজন নিহত, 5 জন আহত হয়েছে। তবু জেলেনস্কির কণ্ঠে আত্মবিশ্বাস, আমরা আরও শক্তিশালী হচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল প্রতিরক্ষার অংশ, নাকি জার্মানির পক্ষ থেকে এক কৌশলগত বার্তা? বিশ্লেষকরা বলছেন, জার্মানি এখন ইউক্রেনে অন্যতম সামরিক সরঞ্জাম সরবরাহকারী রাষ্ট্র। নিজস্ব বাহিনী থেকে তারা ইউক্রেনকে দিচ্ছে প্যাট্রিয়ট সিস্টেম। অন্যদিকে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ। বাইডেনের সময় যা ছিল প্রতিদিনের ঘটনা, এখন তা নেই। এই সুযোগে রাশিয়া বাড়াচ্ছে হামলার মাত্রা। আর ঠিক তখনই জার্মানির এই অস্ত্র পাঠানো বিশ্ব রাজনীতির মহলে তুলেছে নতুন প্রশ্ন। জার্মানি কি এখন ইউরোপের নতুন সামরিক নেতৃত্ব হতে চাইছে? ইউক্রেন বলছে এই প্যাট্রিয়ট সিস্টেম শুধু প্রতিরক্ষা নয়, বরং তাদের বেঁচে থাকার অস্ত্র। জার্মানি বলছে এটাই তাদের দায়িত্ব। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বলছে, প্রতিটি নতুন অস্ত্র মানে নতুন হামলা, নতুন পাল্টা আঘাত। শেষ প্রশ্ন, এই প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি শান্তি আনবে, নাকি ইউক্রেনকে ঠেলে দেবে আরো ভয়ঙ্কর যুদ্ধের দিকে? হঠাৎ করেই ইরানের সংসদে এত উত্তেজনা কিসের? 12 দিনের যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর কি ঘটতে যাচ্ছে এবার ইরান ইসরায়েলের মাঝে? আবার কি শুরু হতে যাচ্ছে দেশ দুটির মুখোমুখি সংঘর্ষ? যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে কেন ছাড় দিচ্ছে না ইরান? আইআরজিসির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি জানালেন ভয়ঙ্কর তথ্য, যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের সামরিক প্রস্তুতির কথা ইরানের সরকারকে নিশ্চিত করলেন আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। ইহুদিবাদীদের ভাগ্যে খারাপ কিছু অপেক্ষা করছে না তো? ইরানের শক্তি ও সামর্থ্য নিয়ে অনেকটা ভুল ধারণা ছিল ইসরায়েলের, কিন্তু গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের সামরিক প্রস্তুতি সম্পর্কে ভালোভাবেই টের পেয়েছিল ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই তো ইরানকে ঘায়েল করতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারে সাহায্য চান নেতানিয়াহু। বন্ধুকে নিরাশ না করলেও ইরানের বিরুদ্ধে সম্মিলিতভাবে খুব একটা সুবিধা আদায় করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার কারণে বাধ্য হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করে ইহুদিবাদীরা। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র সম্পর্কে সবসময় তৎপর থাকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। তাই তো 12 দিনের ওই যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন ঠিক কতটুকু, সে বিষয়টি দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনকে অবহিত করল আইআরজিসি। 4 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। প্রশ্ন হলো, ইরান কি এবার ইসরায়েলে সরাসরি হামলার পরিকল্পনায়? ইহুদিবাদীদের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল পাকপুর বলেন,
সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের তুলনায় আমাদের সামরিক প্রস্তুতি এখন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। শত্রুপক্ষের যে কোনো হুমকি কিংবা সামরিক আগ্রাসন মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুত। ইসরায়েলের প্রতিটি পদক্ষেপকে নজরে রাখছে ইরান, এমনটি জানিয়ে আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল খাদেমি জানান, শত্রুদের গতিবিধির সকল তথ্য এখন ইরানের হাতেই রয়েছে। জাতীয় নিরাপত্তার দিক থেকেও ইরান সর্বোচ্চ স্তরে রয়েছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। এদিকে সমরবিদরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের পর ইরান ঘুরে দাঁড়িয়েছে। সম্প্রতি দেশটি চীন থেকে মিসাইল তৈরির মূল উপকরণ নিয়ে এসেছে, যা দিয়ে ক্ষেপণাস্ত্র ভান্ডারকে আরও শক্তিশালী করবে তেহরান। শুধু তাই নয়, রাশিয়ার কাছ থেকেও শীঘ্রই 48টি সু-35 মডেলের মাল্টিরোল যুদ্ধবিমান পেতে চলেছে আইআরজিসি, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির দিক থেকে ক্ষমতাধর হয়ে উঠছে ইরান। এবার কি তাহলে ইয়েমেনের জনগণ একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে? নতুন করে আবার কেন ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিল হুথিরা? এই বার্তার মাধ্যমেই কি সর্বাত্মক যুদ্ধের ডাক দিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি? কারণ ইয়েমেন জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে হুথি বিদ্রোহীরা। তাহলে কি অপেক্ষার পালা শেষ হচ্ছে? ফিলিস্তিন যতদিন ইসরায়েলের দখলে থাকবে এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবে ইহুদিরা, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্য অস্থিতিশীল থাকবে, এমনটি জানিয়ে হুথিদের নেতা আব্দুল মালিক আল হুথি বলেন, আমরা অবশ্যই ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আরেকটি সংঘাতের দিকেই এগিয়ে যাচ্ছি। 4 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনিদের প্রশংসা করে আব্দুল মালিক বলেন, সামরিকভাবে এবং জনসচেতনতা সৃষ্টি করে আমাদের জনগণ ফিলিস্তিনিদের পাশে সব সময় থেকেছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিল হুথি বিদ্রোহীরা। দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আস্তানা কাঁপিয়ে তুলেছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। শুধু তাই নয়, লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করেও প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছিল হুথিরা। কিন্তু ভবিষ্যৎ যুদ্ধে কি একাই লড়বে ইয়েমেন? সমরবিদদের ধারণা, ইহুদিবাদীদের মোকাবিলা করতে ইরানের সাথে একজোট হয়েই লড়বে হুথি বিদ্রোহীরা। আর এর পেছনে বেশ কিছু সামরিক কারণও রয়েছে। মূলত ইরানের সরকারের কাছ থেকে অর্থ ও অস্ত্রের এক বিশাল সাহায্য পায় ইয়েমেন, এমন দাবি পশ্চিমা গোয়েন্দাদের, যদিও এ বিষয়টিকে বারবার প্রত্যাখ্যান করেছে তেহরান। যদিও ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিজ্ঞানীদের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ করে আসছে পশ্চিমারা, আর ভবিষ্যতেও যে একই পথে হাঁটবে ইরান ও ইয়েমেন, এমন ধারণাও পোষণ করছেন কিছু বিশ্লেষক। এক মুসলিমের কাছেই কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেন? এবার কি নিউ ইয়র্কবাসীদের ট্রাম্প দেখাবেন তার আসল রূপ? কারণ ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করে প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান কোয়ামে মামদানি। তবে নির্বাচনের ফল ঘোষণার ঠিক একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দেন যে মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্কের ফেডারেল বাজেট কমিয়ে আনবেন তিনি। কিন্তু মার্কিন সংবিধান অনুযায়ী এই ক্ষমতা কি আছে ট্রাম্পের? কে এই মুসলিম যে কিনা ট্রাম্পের দেশেই দেখালো ক্ষমতা? সম্ভাব্য বিজয়ী হিসেবে বিভিন্ন জরিপে মামদানির নামটি বারবার উঠে আসছিল। অবশেষে ভোটাররাও দেখালেন সেই বাস্তবতা। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে নিকট প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমোকে প্রায় 8.8% ভোটের ব্যবধানে হারিয়ে বিজয় ছিনিয়ে আনলেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই শহরটির 50.4% ভোটার ভোট দিয়েছেন মামদানিকে। আর এই লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু পেয়েছেন 41.6% ভোট।
অন্যদিকে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস লিওয়া ভোটের দৌড়ে পিছিয়ে রয়েছেন কয়েক গুণ দূরে। নিউ ইয়র্ক সিটিতে রিপাবলিকানদের জনপ্রিয়তা যে তলানিতে নেমে গেছে, মেয়র নির্বাচনেই তার বাস্তবতা তুলে ধরেছেন ভোটাররা। এই প্রতিযোগিতায় স্লিওয়া পেয়েছেন মাত্র 7.1% ভোটারের সাড়া। 5 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নগর পিতা হিসেবে 2026 সালের জানুয়ারিতে শপথ নেবেন জোহরান মামদানি। এরপর 4 বছরের জন্য নিউ ইয়র্কের উন্নয়নে কাজ করে যাবেন তিনি। কিন্তু প্রশ্ন এখন একটাই, মেয়র নির্বাচনে এত আলোড়ন সৃষ্টি করা কে এই মামদানি? জোহরান মামদানি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার 3 বারের নির্বাচিত সদস্য। একাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মেয়র নির্বাচনের দৌড়ে আসেন। শুরুতে তাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, বরং শুরুতে ধারণা করা হচ্ছিল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনে অ্যান্ড্রু কুমো সহজ জয় পেতে চলেছেন। কিন্তু ঘটল তার উল্টোটা। মামদানির জন্ম উগান্ডায়, তবে শিশু মামদানি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। 7 বছর বয়সে বাবা মায়ের হাত ধরে তিনি নিউ ইয়র্কে চলে আসেন। জোহরানের বাবার নাম মাহমুদ মামদানি। তিনি ব্রিটিশ ভারতে জন্ম নেওয়া উগান্ডার শিক্ষাবিদ। তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মামদানির মায়ের নাম মীরা নায়ার। তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। অ্যাসেম্বলি সদস্য হওয়ার আগে জোহরান মামদানি একজন কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি একজন র্যাপারও। নির্বাচনী প্রচারের শেষ দিকে মামদানি নিউ ইয়র্কের ভোটারদের অলিগার্ক বা ধনী শ্রেণী বনাম গণতন্ত্রের মধ্যে একটিকে বেছে নিতে বলেছিলেন। নির্বাচনী প্রচারণার শেষ দিনগুলো, বিশেষ করে আগাম ভোটের শেষ সপ্তাহান্তে পুরো নগরে মামদানির উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে মামদানিকে পরাজিত করতে উঠে পড়ে লেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 4 নভেম্বর ট্রাম্প বলেছিলেন, যদি জোহরান মামদানিকে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ভোটাররা জয়ী করেন, তাহলে শহরটির জন্য ফেডারেল তহবিল কমিয়ে দেব, কারণ মামদানির অধীনে এই শহরের উন্নয়ন সম্ভব নয়। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কি এখতিয়ার আছে ফেডারেল বাজেট বন্ধ করার কিংবা কমিয়ে আনার? মার্কিন সংবিধান অনুযায়ী ফেডারেল তহবিল কিভাবে বরাদ্দ করা হবে তা নির্ধারণের ক্ষমতা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের হাতে রয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট একাই এ বিষয়ে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। যদিও বর্তমানে মার্কিন কংগ্রেস ট্রাম্পের দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র কি তবে এক ছাতার নিচে আসতে চলেছে? প্রশ্নটা এখন পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রে। দুই দেশের মধ্যে শত্রুতার ইতিহাস দীর্ঘ। তাহলে হঠাৎ কি সেই বরফ গলতে চলেছে? সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন ঠিক কি উপায়ে এই দুই সাপে নেউলের শক্তি এক হতে পারে। কিন্তু তার সেই এক হওয়ার শর্ত শুনলে যে কেউ চমকে উঠবে। কেমন সেই শর্ত? আদৌ কি যুক্তরাষ্ট্র তা মানতে পারবে? ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান, এমন মন্তব্যই করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 3 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। খামেনির বক্তব্য স্পষ্ট, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে ততদিন পর্যন্ত সহযোগিতার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে নাক গলানো বন্ধ না করে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে, তাহলে তেহরান কখনোই তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যাবে না। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সত্যিই তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে ছেড়ে দিতে পারে, নাকি খামেনির এই মন্তব্য কেবল কূটনৈতিক চাপ তৈরির এক কৌশল? সর্বোচ্চ নেতার ভাষ্য, যদি তারা পুরোপুরি ইসরায়েলি শাসনকে সমর্থন করা বন্ধ করে, এখানকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এ অঞ্চলে হস্তক্ষেপ না করে, তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে। এ বক্তব্য কি ইরানের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, নাকি এটা এক প্রকার বার্তা আমরাও পারি মধ্যপ্রাচ্যের ছক
বদলে দিতে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের তেহরানে দূতাবাস দখলের বার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই বিপ্লবেই ক্ষমতাচ্যুত হয়েছিলেন পশ্চিমা সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। চলতি বছরের জুনে ইরানের ওপর নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। সেই এক হামলাতেই যেন আবার জ্বলে ওঠে পুরনো শত্রুতা। এরপর দুই দেশের মধ্যে শুরু হয় তীব্র সংঘাত, যেখানে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ে। বন্ধুত্বের হাত বাড়িয়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় ওয়াশিংটন। ফলাফল, ইরানে নিহত ৯৩৫ জন, ইসরায়েলে ২৪ জন। ভেস্তে যায় পারমাণবিক আলোচনা, ঠান্ডা হয়ে যায় কূটনৈতিক রাস্তা। যদিও যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই বিরতি কি সত্যি শান্তির পূর্বাভাস নাকি কেবল নতুন সংঘাতের আগমনী সংকেত? বিশেষজ্ঞদের মতে পর্দার আড়ালে এখনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। তবে কি মধ্যপ্রাচ্য আরও একবার ভয়াবহ যুদ্ধ থেকে খুব বেশি দূরে নয়? মধ্যপ্রাচ্যে বিরোচিত দেশ কোনটি, এই প্রশ্নে সবার আগে মাথায় আসে কোন দেশের নাম? নিশ্চয়ই ইরানের নাম। দেশটির টকবগে আত্মবিশ্বাসে মুগ্ধ পুরো বিশ্ব। এবারে পারস্য উপসাগরীয় এই দেশটি জানিয়েছে ১২ দিনের সম্প্রতি ঘটে যাওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করেছে ইরান। শুধু তাই নয়, ইরানের দাবি এই পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করেছে তেহরান। চলুন জানা যাক এই ঘটনার নেপথ্যের বিস্তারিত। ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী ১২ দিনের আরোপিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করে বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে। হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক মর্যাদাকে কলঙ্কিত করেছে। তিনি আরও বলেন, ইসরায়েলি শাসন এখন শক্তিশালী ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অবস্থায় নেই। তারা আরোপিত যুদ্ধে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্রও সেই ব্যর্থতার পথেই হেঁটেছে। সাইয়ারি সতর্ক করে বলেন, যদি ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে ইরানের সেনাবাহিনী আবারও তাদের কঠোরভাবে পরাজিত করবে। এর আগে ইরানের আরেক শীর্ষ নেতৃত্ব একই সুরে জানিয়েছেন, ইরান এখন সম্পূর্ণ নিরাপদ, তাদের ছোঁয়াসাধ্য শত্রু নেই। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, ইরান সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন ঘটলে শত্রুপক্ষকে আরও কঠিন পরাজয় বরণ করতে হবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। জেনারেল নাইনি বলেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর চাপিয়ে দেয়া ১২ দিনের যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র, যা যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ইসরায়েলি শাসন বাস্তবায়ন করে। ইরান একা ন্যাটো ও সেন্টকমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর শত্রুরা ভয়াবহ পরাজয় বরণ করে। ১২ দিনের যুদ্ধ প্রমাণ করেছে যে আমেরিকান নেতারা বিশ্বাসের অযোগ্য। আলোচনার আড়ালে তারা পিঠে ছুরি মারতে চেয়েছিল, কিন্তু ইরানি জনগণ ঐক্যবদ্ধ ও সচেতন ছিল এবং সেটাই ইস্পাতের ঢাল তৈরি করেছে।